হাই ভিউয়ার্স, হাই এভরিওয়ান। তোমাদের সামনে আজকে নতুন একটা অধ্যায় নিয়ে শুরু করব। সপ্তম শ্রেণীর সূচিপত্র তোমাদের সামনে দিয়েছি, তা আমরা আজকে আলোচনা করব তাপ নিয়ে। তো চলো জানি কি রয়েছে। ঠান্ডা ও গরমের ধারণা। উপরের ছবিতে তিনটি বাটি, একটিতে ঠান্ডা জল আর অন্যটিতে দুটিতে ভিন্ন মাত্রায় গরম জল আছে। আঙুল দিয়ে ডুবিয়ে যদি তিনটি পাত্রে জল গরম অবস্থার বর্ণনা দিতে চাও, তাহলে কি অবস্থা বর্ণনা করতে পারবে? তো তোমরা বুঝতে পারছো, তিনটে বাতি দেওয়া রয়েছে। এটা কিন্তু সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের, ঠিক আছে? এখানে তিনটে বাতিতে হালকা ঠান্ডা, একটাতে হালকা গরম আর একটাতে বেশি গরম জল নিয়ে কিন্তু পরীক্ষা করবে। কিন্তু আমরা জানি তাপ মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। তো আমরা যে বিজ্ঞানের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় থেকে আমরা কি জানবো, এখানে সেই তথ্যটাই জানবো, সেইগুলোই নেব যেগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে বেশি কিছু পড়ার নেই, ঠিক আছে? রং দিয়ে একটা বোতলে নিয়েছি, সেই জলটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ঢুকিয়ে রেখেছে। এটা কিসের জন্য দিয়েছে? যে এটা সেই তাপের পরিমাণটাকে জানার জন্য, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। উষ্ণতা ও তার পরিমাণ। ঢাকনাওয়ালা একটা ছোট্ট কাঠের শেষি, কিছুটা রঙিন জল ও পেনের সরু খালি রিফিল। তো এই অধ্যায়ের এই প্রথম পাতা থেকে সেরকম কোনো কিছু নেই। চলো আমরা নেক্সট পাতায় চলে এসেছি। নেক্সট পাতায় কী করেছে? দুটো থার্মোমিটার নিয়েছে, একটা কাঠের নিয়ে দুদিকে দেওয়ায় দুটো ছবি দেওয়া দেখতে পাবে তোমরা। একটাতে গরম জল আর একটাতে বেশি গরম জল, ঠিক আছে? দুটি থার্মোমিটারে ওই রকম দুই ছবি থার্মোমিটার একই তরলের মধ্যে ডোবানো আছে। বুঝতে পারছো আশা করি তোমরা? তো এখানে থার্মোমিটার কী করেছে? সেই দুটো পাত্রের মধ্যেই কিন্তু ডুবানো রেখেছে। যে দেখানো যাচ্ছে যে সেই পাত্র থেকে যে জলগুলো, সেই তাপমাত্রাটা কত পরিমাণে, সেটা কিভাবে জানতে পারবো আমরা? এই থার্মোমিটারের মধ্যে দিয়ে। তোমাদের এই চিত্রটার ছবিটা কিন্তু তোমরা দেখতে পাবে। তারপরে দেখো পৃষ্ঠে দেওয়া আছে দুটি আলাদা আলাদা পাত্রে তরল নেওয়া হলো। মানে এখানেও একটা নিয়েছে, নিচেও নিয়েছে, পাত্রও কিন্তু চেঞ্জ করেছে। উপরেরটাতে যে নিয়েছে দুটো পাত্রের মধ্যে থার্মোমিটার ঢুকিয়ে রেখেছে, তারপর নিচে একটা বড় পাত্র নিয়েছে, সেখানে একটা বড় পাত্রের মধ্যে দুটো থার্মোমিটার রেখেছে। আর নিচেরটাতে কী করেছে? নিচেরটাতে কিন্তু উষ্ণ বেশি গরম জলে একটা পাত্রের মধ্যে নিচে কিন্তু তাপ দিচ্ছে, ঠিক আছে? উপরেরটা যেটা রয়েছে সেটা কিন্তু ঠান্ডা, আর নিচেরটা 2 নম্বরটা আছে হালকা গরম, আর 3 নম্বরটা নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে বেশি গরম, মানে বেশি উষ্ণ, ঠিক আছে? তো তাপমাত্রাটা কিভাবে নেবে? কারণ একই পরিমাণে কিন্তু সকলের তাপমাত্রা হবে না। ঠান্ডা জলে কোনো তাপমাত্রা উঠবে না থার্মোমিটারে, আর যেটা অল্প গরম আছে সেখানে হয়তো অল্প থার্মোমিটারে একটু দেখা যাবে, আর নিচে যেটা গরম আছে উষ্ণ, সেখানে কিন্তু তাপমাত্রা ভীষণ পরিমাণে দেখা যাবে, সেটা থার্মোমিটার যন্ত্রের মধ্যে দিয়ে, ঠিক আছে? চলো নেক্সট পেজটায় চলে আসি। দেখো একটা পারদ সূত্রে যেখানে উঠেছে একটা মানে রুট করা দেওয়া রয়েছে তোমাদের পেজেসটাতে, যে থার্মোমিটার ক আর খ গরম বাষ্প রাখার আর বরফে ডোবানোর UL বিফল দিয়েছে। তোমরা এগুলো সম্পূর্ণ বুঝতে পারবে না, তবুও তোমাকে হালকা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে দিয়ে। দেখো সেম পাত্র করেছে, এখানে 0 ডিগ্রি দিয়েছে, এখানে 32 ডিগ্রি দিয়েছে। আর নিচের একটা পাত্রতে জল আছে, এখানে 100 ডিগ্রি দিয়েছে, এখানে 212 ডিগ্রি দিয়েছে, কারণ নিচেরটা উষ্ণ গরম জল, ঠিক আছে? আর উপরেরটা গিয়েছে হালকা গরম জল, ওই জন্য সেখানে 0 ডিগ্রি সেলসিয়াস আর এখানে 32 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে যে উষ্ণ আছে, এখানে ওভার ডিউ, মানে পাত্র যে থার্মোমিটার আছে সেটাকে কিন্তু চেঞ্জ করা আছে, হ্যাঁ? তোমরা কিন্তু এটা মিস্টেক করবে না। তো দেখো ওখানে দেওয়া রয়েছে 100 ডিগ্রি, মানে এখানে ওভার হয়ে গেছে, তার জন্য 120 ডিগ্রি উপরে। আমরা দ্বিতীয় পেজটায় চলে এসেছি আবার একটা। তো তোমাদের সামনে সারণীয় উপরেরটা অতটা ইম্পর্টেন্ট মনে হবে না, বুঝতে পারবে না, তো উপরেরটা ছেড়ে দাও, উপরটা ইম্পর্টেন্ট নয়। নিচের দিকে চলে আসো, এখানে দুটো কোশ্চেন আছে কিন্তু, হ্যাঁ? দেখো নিচে লেখা আছে থার্মোমিটারকে যেভাবে সংখ্যা লিখে ভাগ করা হয়েছে তাকে সেলসিয়াস স্কেল, এবং থার্মোমিটারে যেভাবে ভাগ করা হয়েছে তাকে ফারেনহাইট স্কেল বলা হয়। সেলসিয়াসে কী দিয়ে আমরা সি, আর ফারেনহাইটে F দিয়ে বোঝানো হয়েছে। তো নিচে দেখো দুটো থার্মোমিটারে চিহ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে? নিচেটাতে দেখো 32 ডিগ্রি F আর 212 ডিগ্রি, আর উপরেটাতে ছিল থার্মোমিটার। বুঝতে পারলে? এবার চলে আসি নেক্সটে। রেখা দিয়ে বোঝানো সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারের স্কেল।
এখানে দুটো জিনিস আছে তোমাদেরকে বুঝতে হবে। দেখো সেলসিয়াসে কিন্তু 100 ডিগ্রির যে সি আছে তার মধ্যে পার্থক্য কি 0 থেকে 100 ডিগ্রি, আর এখানে ফারেনহাইটে কী আছে 212 থেকে 32 ডিগ্রি, বুঝতে পারছো? এবং মানে 0 ডিগ্রি থেকে সেলসিয়াস শুরু হয়ে গেলে 32 ডিগ্রি কিন্তু ফারেনহাইট ধরা হয়, ঠিক আছে? দেখো নিচে কিন্তু অঙ্ক করে দিয়েছে। আগে সেলসিয়াস থেকে 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। যদি 100 ঘর থার্মোমিটারে হয় তাহলে 180 ঘর ফারেনহাইটের হবে। দুটো কিন্তু সমান ইকুয়াল। এখানে একটা গণিতের অঙ্ক করে দিয়েছে, তোমরা দেখলে চাইলে সেই অঙ্কটা একটু মন দিয়ে বুঝলেই তোমরা বুঝতে পেরে যাবে। সেলসিয়াস স্কেলের সি সংখ্যক সব সময় ফারেনহাইটের 180 ডিগ্রি/100, অতএব 180 ডিগ্রি সেলসিয়াস বাই 100 সমান মাইনাস এফ ফারেনহাইট মাইনাস 32, বুঝতে পারছো? মানে ফারেনহাইট থেকে 32 মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? নিচে ক্যালকুলেশন করে দেখেছে 9 ডিগ্রি, মানে কাটাকাটি করেছে 100কে আর 180 দিয়ে, তো পেয়েছে 9/5, কিন্তু সেলসিয়াস আছে। ফারেনহাইট 132 ডিগ্রি আছে মাইনাস, তো ইকুয়াল সেলসিয়াস সমান 5/9, যেহেতু উল্টো হয়ে যায় গণিতের ভাষায়। ফারেনহাইট কী হচ্ছে -32, বুঝতে পারলাম? এবার 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা কষে বের করো। উষ্ণতার পরিবর্তন ও তাপের ধারণা। শীতকালে ঠান্ডা জলের সঙ্গে গরম জল মিশিয়ে আমরা স্নান করি। এই ধরনের যে দিনগুলো আমরা দেখেছি বা হয়তো অনেকের বাড়িতে হয়, সেই ক্যাটাগরিতে একটা সিস্টেম দেওয়া হয়েছে ক্লাস 7-এ। বালতিতে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ জল আর গামলাতে 97 ডিগ্রি উষ্ণতার জল, মানে গামলাটাতে বেশি জল যেটা দেওয়া রয়েছে, ঠিক আছে? বালতিতে অল্প পরিমাণে। তো এখানে পরিমাণটা আমরা দেখবো কীভাবে? তো এখানে যদি পরীক্ষা করতে চাও তাহলে তোমরা বাড়িতেও চেক করতে পারবে। তাহলে থার্মোমিটার যদি থাকে তবুও হবে, আর যদি না হয় তাহলে কি করবে তোমরা, যদি আঙুল দাও তাহলে কিন্তু পড়ে যাবে। তাহলে কি করতে হবে, এখানে একটা বোতলে নীল রং বা লাল রং নিয়ে সেখানে মুখটা ছিপিটা বন্ধ করে ভালো করে ওখানে ঢোকালে গেলে বুঝতে পারবে উঠিয়ে যে কতটা তাপমাত্রা সেখান থেকে বেরোচ্ছে বা কী হচ্ছে, সেই সমস্ত জিনিস দেখতে পাবে, ঠিক আছে? তো আরও কী রয়েছে যে এখানে কিন্তু একটা কোশ্চেন আসবে পরীক্ষা করার জন্য দিয়েছে, যেটা নেক্সট পেজে দেখাচ্ছে তোমাদেরকে। গৃহ ও বর্জিত তাপের পরিমাণ হিসেবে 50 ডিগ্রি সেলসিয়াস এবং 75 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? দুটো কিন্তু প্রায় সমানের কাছাকাছি, ঠিক আছে? তো এখানে তোমরা কি করতে পারবে, তাপ কাকে বলে এরকম একটা কোশ্চেন আসবে, বা উষ্ণতার পরিমাণ বা বৃদ্ধি করার এই ধরনের একটা বৈশিষ্ট্য উঠে আসতে পারে কোশ্চেনগুলো। নির্দিষ্ট ভরে কোনো বস্তু বাইরে থেকে কতটা তাপ নিয়েছে বা কতটা তাপ ওই বস্তু থেকে বাইরে বেরিয়ে গেছে সেটা নির্ভর করছে ওই বস্তুর উষ্ণতা আগের থেকে কতটা বাড়লো বা কমলো তার উপর। উষ্ণতা বৃদ্ধির পরিমাণে যদিও দ্বিগুণ হয়, তবে বস্তু নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে। একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করতে যতটা তাপ দরকার, 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করতে তার বিপুল পরিমাণে দ্বিগুণ তাপ দরকার। আশা করি বুঝতে পারলে তোমরা। যদি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করতে হয়, কিন্তু 20 থেকে যদি 40 করতে হয় আমাদের দ্বিগুণ আরও লাগবে, তাই তো? সেম এখানে দেখিয়েছি আবার একটা, যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ জল একটা গ্লাসের মধ্যে নেওয়া হয়েছে, আর 50 ডিগ্রি সেলসিয়াস কিন্তু নিচে তাপ দেওয়া, ঠিক আছে? উপরে নিয়েছে, ওখানে থার্মোমিটার ঢুকানো হয়েছে, আর একটা এই সাইডে নিয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। দুটোর মধ্যে পার্থক্য কী? দুটোর মধ্যে পার্থক্য এখানে যে ভেবে বলতে হবে যে কোন ক্ষেত্রে জল 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অবধি উত্তপ্ত হতে বেশি তাপ নেবে, 1 গ্লাস জল না কোটি গ্লাসের জল। উষ্ণতা একই পরিমাণে বাড়তে একটি বালতি জলের যতটা তাপ লাগে তার বালতি জলের চেয়ে অনেক বেশি তাপ লাগে। মানে এখানে কিন্তু জিনিসের উপরে ডিপেন্ড করে, কোনটা জিনিস কোনটা থেকে বেশি দ্রুত গরম হবে এবং জল গরম বা উষ্ণ হতে পারে। এটা একটা এক্সাম্পল, এগুলো পড়ার তোমাদের অতটা প্রয়োজন নেই, তোমাদের সামনে শুধু নিয়ে আসলাম দেখানোর জন্য। একের পর এক দিয়েছি। এখান থেকে কোশ্চেন যদি হয় তো বললাম উষ্ণতা কাকে বলে, তাপ কাকে বলা হয়, তাপ কী কী কাজে লাগে, তাপের ব্যবহার কী, আমরা জল গরম করি তো ওখানে কতটা তাপ প্রয়োজন পড়তে পারে একটা ডিগ্রি হিসেবে নিবে। এখানে একটা ছক দিয়েছে, দেখে নাও। কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা
যে যে বিষয়গুলির ওপর নির্ভর করে সেগুলি হলো এখানে তোমাদেরকে লিখতে হবে। যেমন গ্লাসে করে জল, বালতিতে করে জল বা গামলাতে করে জল। এখানে কোশ্চিন কিন্তু ক্রিটিক্যালগুলো আছে। তাপ মাপার যন্ত্রের নাম কি? তাপ পরিমাণ করার জন্য এসআই পদ্ধতিতে যে একক ব্যবহার করা হয় তা হলো জুল। একটা কোশ্চিন এখানে, জুল কাকে বলে? এছাড়া অন্য একটি একক তাপের পরিমাণের জন্য প্রচলিত, সেটা কি? সেটা হলো ক্যালোরি। ক্যালোরি কিন্তু এসআইয়ের একক নয়, ক্যালোরি কিন্তু আলাদা, এসআই কিন্তু আলাদা। ঠিক আছে, তোমাদের সামনে সেই কোশ্চেনের এইগুলোগুলো রাখলাম আমি। ঠিক আছে, নেক্সটে চলে আসছি। দেখো নেক্সটে এখান থেকে কোনো সেরকম কোনো কোশ্চেন পাওয়া যাবে না, তবে একটা কোশ্চেন হতে পারে। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দাও, কি ঘটবে তা লক্ষ্য করা যায়। মানে একটা তোমাকে কোশ্চেন দিতে পারে, গ্লাসে বা কোনো কিছুতে জল যদি রাখা হয় কি অবস্থায় ঘটবে সেটা একটু বিস্তারিত করে আলোচনা করো, এই ধরনের একটা কোশ্চেন হতে পারে। বরফের উষ্ণতা দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং গ্লাসের উষ্ণতা দিয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে তোমাকে তোমার অবস্থানটা বের করতে হবে। ঠিক আছে, জাস্ট এখানে সেরকম বড় কোনো কোশ্চিন নেই, তবে হ্যাঁ একটা কোশ্চিন আসবে, লিন তাপ। লিন তাপ কি? আসলে গ্লাস কিছু তাপ হারিয়ে বা সেই গ্লাস গ্রহণ করছে বরফ এবং আর তাতে বরফ গলে জল পরিণত হচ্ছে, কিন্তু বরফে গ্রহণ করা এই তাপের বরফের উষ্ণতা কোনো পরিবর্তন ঘটেনি, তাই এই তাপকে লিন তাপ বলে। ঠিক আছে, যে কোনো পদার্থই তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়ার সময়ের বাইরে কিছু লিঙ্ক তাপ সংগ্রহ করে অথবা হারায়, কিন্তু এই তাপ পদার্থের কোনো পরিবর্তন করে না। এক্ষেত্রে 0 ডিগ্রি একটা লিন তাপ, আর 0 ডিগ্রি থেকে শুরু করে যে ডিগ্রিটা বেড়েছে সেটাই কিন্তু এটা উষ্ণতা। ঠিক আছে, এখানে তাপ গ্রহণ ও তাপ গ্রহণের একটা, তাপ বর্জনের একটা রেখা দেওয়া রয়েছে। বাষ্পভবন, যদি তাপ হলো তো এবার তাপটা যে উঠছে মানে বাষ্প উঠছে, সেই বাষ্পটা কিন্তু তরল জল থেকে যেটা, সেটা কিন্তু বাষ্পটার এখানে অবস্থান দেওয়া রয়েছে। ঠিক আছে, তাপ গ্রহণ, বাষ্প, তাপ বর্জন। ঠিক আছে, তাপ গ্রহণ থেকে তরল অবস্থা, তাপ বর্জন বা কঠিন অবস্থা দুরকম হচ্ছে কেন? যে কারণ কোনো সময় তাপ যদি লেগে থাকে তাহলে বাষ্প উঠবে। ঠিক আছে, তাপ বর্জন হয়। আর কোনো সময় কী হচ্ছে, তাপ যখনই তাপ দেওয়া বন্ধ হয়ে গেলে, রেখে দিলে, তখন কী হবে, সেটা ধীরে ধীরে তরল অবস্থায় আসবে, তাপ বর্জন করবে, ঠান্ডা হবে। বুঝতে পারলে? তোমাদের সামনে একটা আর দিয়েছে দেখো, +80 ডিগ্রি ক্যালোরি তাপ এবং নিচে দিয়েছে কঠিন ভবনে 80 ডিগ্রি ক্যালোরি তাপ। 1 গ্রাম বরফে 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 গ্রাম জলে 0 ডিগ্রি সেলসিয়াস, দুটো কিন্তু সমান দিয়েছে। উপরে একটা ছক দিয়েছে, ছকটা দেখলে বুঝতে পারবে। কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন, তরল থেকে বাষ্প ও বাষ্প থেকে তরল। ঠিক আছে, এটা জলের কিন্তু পরিমাণ, তাপের সঙ্গে সঙ্গে ঠান্ডা, আর ঠান্ডা থেকে আবার যদি গরমের দিকে যায় তো গরম যদি করো তো গরমে কি বাষ্প হচ্ছে। ঠিক আছে, এই ধরনের একটা স্টোরি দিয়েছে। ক্যালোরি দেখো উপরে আবার একটা ক্যালোরি ছক এসছে। 1 গ্রাম জল 100 ডিগ্রি সেলসিয়াস, 1 গ্রাম বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াস। বাষ্পীয় ভবন আর ঘনীভবন -537 ক্যালোরি তাপ, প্লাস উপরে আছে কতটি 537 ক্যালোরি তাপ। কেন? জলের ক্ষেত্রে কি দিয়েছে, -537 ক্যালোরি তাপ দিয়েছে, আর বাষ্পীয় ভবনের ক্ষেত্রে দিয়েছে 537, মানে প্লাস দিয়েছে। ঠিক আছে, নিচে এগুলো কোশ্চেন আছে, তোমরা হাতে স্পিরিট বা ইথার ঢাললে সেই জায়গায় ঠান্ডা অনুভব হয়, আসলে স্পিরিট বা ইথার পদার্থটা কি? এই ধরনের একটা কোশ্চেন হতে পারে। লিন তাপের দরকার, এগুলো তোমরা একটু পড়ে নেবে ভালো করে। ঠিক আছে, নেক্সটে দেখছি এখানে একটা ছক বই আঁকা রয়েছে, ফুল আছে, প্লাস একটা কুকুরকে অঙ্কন করা হয়েছে। তো এখানে কুকুর দিয়ে একটা জিনিস বোঝানো হয়েছে যে জীবের আকৃতি, প্রকৃতি ও জীবধারা তারতম্যের পিছনে তাপ ও উষ্ণতার প্রভাব আছে। শীতকালে শীত প্রধান অঞ্চলে প্রাণীয়, গ্রীষ্ম প্রধান এলাকায় ওই সব প্রাণীর তুলনায় বেশি লোম কেন হয়? যে কারণ তাদের সেই জায়গার স্পর্শ, সেই জায়গার যে মিশ্রণ। ঠিক আছে, যে যেখানে সারাটা সময় যে ঠান্ডা থাকে, সেই জন্য তাদের কী হয়, যে সেইভাবে মানিয়ে রাখার জন্য তাদের শরীরের যে আকার বা লোম সেটা কিন্তু সেভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে, কোনো জায়গায় উষ্ণতা খুব, যেমন ফুলের ক্ষেত্রে দেখো উষ্ণতা খুব কী থাকে, তাহলে কী হবে, সেখানে ফুলটা কী হবে, ফুল একটু ওই ধরনের হবে, জলের মধ্যে ভাসে থাকছে। ঠিক আছে, তাপমাত্রার উপরে ডিপেন্ড করে চলে কিন্তু। হ্যাঁ, যেমন নিচে একটা আর ফুল দেওয়া রয়েছে। ঠিক আছে, বাবলা, আমরুল, এই ধরনের ফুল যেমন পাতাগুলো রয়েছে, সেগুলো কী হলো, তাপমাত্রা খুলে যায়, মানে রাতে
হলে মুড়ে যায়, আর তাপ যখনই আসে তখন কী হয়, পাতাটা খুলে যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। সেরকম কোনো পড়ার কোনো কোশ্চেন অ্যান্সার নাই সেখানে। ঠিক আছে, তোমরা শুধু যদি একবার করে রিডিং পড়ো বা ভিডিও দেখে তোমরা যদি বুঝতে পারো, হ্যাঁ সেরকম বুঝলেই হয়ে যাবে। ঠিক আছে, জায়গা অনুযায়ী দিয়েছে। ঠিক আছে, যেমন এখানে কোশ্চেন যদি হয় যে কুকুর বা কোনো পশু যদি ঠান্ডা জায়গাতে, যদি ওই বরফ জাতীয় এলাকাতে থাকে, তাহলে তাদের লোম কেন বৃদ্ধি পায়? কারণ তোমাদের সেখানে বলতে হবে সেখানে ঠান্ডা প্রচণ্ড, বরফের জন্য তাদের ঢাকার জন্য তাদের আকারটাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আর গরমের আকারে ফুলের ক্ষেত্রে কী হয়, যে সেখানে কী হয়, রাত্রেবেলায় কিন্তু যখন যেহেতু সেরকম হালকা ঠান্ডা, তো তখন কী করে, ফুলের পাতা মরে যায় এবং তাপ যখন পাই তখন কী হয়, খুলে যায়। তো এই রয়েছে প্রথম চ্যাপ্টার তাপ থেকে, তাপের বৈশিষ্ট্য কী, তাপ কাকে বলে, ঠিক আছে, একক কী, ক্যালোরি কী, জুল কাকে বলে, এই ধরনের কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের সামনে কোশ্চেন নিয়ে আসছি, তো এরপরে তোমাদের সামনে কোশ্চেন নিয়ে, এইগুলো কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আসবো, এবং যেন সেই ভিডিওটা যেন তোমাদের আরও স্পষ্ট হয়, কোশ্চেনের সঙ্গে যেন অ্যান্সার দিয়ে তোমাদের দিতে পারি, খুবই ভালো হবে। আজকে পর্যন্ত এইটুকু। নেক্সট একটা আপডেট বা নেক্সট আলো যে তোমাদের নেক্সট অধ্যায় আছে, সেই অধ্যায় নিয়ে তোমার সামনে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।